কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশে সবকিছু যেন ভেঙে পড়ছে, পালানোর কোনো রাস্তাই আর খোলা নেই? ঠিক সেই মুহূর্তে মানুষ কি আঁকড়ে ধরে বাঁচে? আজকের এই পর্বে আমরা এমনই এক কবিতার গভীরে ডুব দেব। একটা কবিতা যা এই চরম সংকটের মুহূর্তে মানুষের সবচেয়ে আদিম, সবচেয়ে শক্তিশালী একটা আবেগের কথা বলে। আর সেটা হলো একসাথে থাকার আকুতি। এই কবিতার সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এটা কোনো রকম ভূমিকা ছাড়াই আমাদের একেবারে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর সংকটের ঠিক মাঝখানে। চারদিকে শুধু বিপদ, শুধু ধ্বংস। একবার শুধু কল্পনা করুন তো, আপনার ডান দিকেই হুড়মুড়িয়ে ধস নামছে। পালাবেন কোথায়? কোনো উপায় নেই। জাস্ট এই একটা লাইন দিয়ে কবি বুঝিয়ে দিচ্ছেন যে বিপদটা কতটা কাছে আর কতটা বিশাল। আচ্ছা, ডান দিকে তো গেল ধস, তাহলে বাঁ দিকে কি? সেখানে অপেক্ষা করছে গভীর গিরিখাদ। মানে এক পা এদিক থেকে ওদিক হলেই সব শেষ। চারপাশ থেকে পথটা যেন একেবারে চেপে আসছে। আর বিপদটা যে শুধু প্রাকৃতিক তাও কিন্তু নয়, মানুষের তৈরি বিপদও আছে। মাথার ঠিক ওপরে চক্কর কাটছে বোমারু বিমান, যে কোনো মুহূর্তে মৃত্যু হানা দিতে পারে। সংকটটা এখন সব দিক থেকে ঘিরে ধরেছে, একেবারে সর্বগ্রাসী। আর এর মধ্যে দিয়ে ফুটে উঠছে অসহায়তার চূড়ান্ত ছবিটা। যখন সামনে এগোনোর পথও নেই, আবার পেছনে ফেরারও কোনো উপায় নেই, তখন মানুষ কি করবে বলুন তো? এই প্রশ্নটাই যেন দেয়ালে ধাক্কা খাওয়ার মতো ফিরে আসে। ব্যাপারটা শুধু বাইরের জগতেই থেমে নেই, ব্যক্তিগত যে আশ্রয় সেটাও আজ তছনছ। আমাদের ঘর, যা কিনা নিরাপত্তার সবচেয়ে বড় জায়গা, সেটাও আর আস্ত নেই। মানুষ এখন আক্ষরিক অর্থে আশ্রয়হীন। আর এরপর আসে সম্ভবত সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে হৃদয়বিদারক ছবিটা। আমাদের শিশুরা, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এই একটা দৃশ্যই কিন্তু যে কোনো আশাকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই চরম হতাশা থেকে তখন একটাই প্রশ্ন উঠে আসে, তাহলে কি আমাদেরও মৃত্যু হবে ঠিক এই মুহূর্তে? এটার কোনো উত্তর নেই। আছে শুধু পাথরের মতো জমে থাকা ভয় আর তীব্র অনিশ্চয়তা। কিন্তু জানেন, এই চূড়ান্ত হতাশার ভেতর থেকেই কবিতাটা হঠাৎ একটা মোড় নেন। এই সব ধ্বংসের বিপরীতে দাঁড়িয়ে কবি যেন একটা সমাধানের পথ দেখান। যখন আর কোনো পথই খোলা নেই, যখন মনে হচ্ছে সব কিছুই শেষ, ঠিক তখনই একটাই রাস্তা খোলা থাকে। এর মানেটা খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। চলো আমরা একে অপরকে আরও শক্তি করে ধরে থাকি। বাইরের এই বিপুল ধ্বংসের বিরুদ্ধে মানুষের ভেতরের এই ঐক্য, এই একসাথে থাকাটাই হতে পারে একমাত্র আশ্রয়। আর এটাই হলো এই কবিতার একেবারে মূল সুর, মূল বার্তা। তবে সংকটটা যে শুধু এই শারীরিক বিপদের মধ্যেই আটকে আছে তা কিন্তু নয়। এর সাথে জড়িয়ে আছে আরও গভীর এক অস্তিত্বের সংকট। আর কবি এবার আমাদের সেদিকেই নিয়ে যাবেন। এই লাইনটা, এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ইতিহাস মানে তো শুধু কিছু পুরনো দিনের গল্প নয়, তাই না? ইতিহাস মানে হলো আমাদের আত্মপরিচয়, আমাদের শেকড়। আর যখন সেই পরিচয়টাই মুছে ফেলা হয়, তখন মানুষ একেবারে শিকড়হীন হয়ে পড়ে। কবি এখানে দুটো একেবারে উল্টো ছবি পাশাপাশি রেখেছেন। একদিকে আছে পরিচয়হীন, চোখ মুখ ঢাকা একদল মানুষ, যারা যেন ভিখারি 12 মাস। আর অন্যদিকে আছে সেই মানুষেরা যাদের ইতিহাস আছে, পরিচয় আছে। ইতিহাস না থাকাটা যে মানুষকে কতটা অসহায় আর আত্মসম্মানহীন করে তুলতে পারে, সেটাই এখানে একদম স্পষ্ট। কিন্তু আবারও এই জমাট অন্ধকারের মধ্যেও কবি এক ছিলতে আশার আলো দেখান। হ্যাঁ, ইতিহাস নেই, ঘরবাড়ি নেই, কিচ্ছু নেই, কিন্তু কজন তো আমরা এখনো বেঁচে আছি, তাই না? এই যে একসঙ্গে টিকে থাকা, এটাই একটা বিরাট শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই টিকে থাকার শক্তিটা আসবে কোত্থেকে? উত্তরটা কিন্তু আবারও সেই একই। একে অপরের হাতে হাত রেখে আরও শক্ত করে বেঁধে বেঁধে থাকার মাধ্যমেই এই পরিচয়হীনতা আর চারপাশের ধ্বংসকে মোকাবেলা করা সম্ভব। তো কে লিখলেন এই অসাধারণ শক্তিশালী লাইনগুলো? চলুন এবার সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক এই কবিতার স্রষ্টা কবি শঙ্খু ঘোষ সম্পর্কে। শঙ্খ ঘোষের জন্ম হয়েছিল 1932 সালে, এখনকার বাংলাদেশে।
প্রেসিডেন্সি কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি হয়ে ওঠেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান স্তম্ভ। তার কাজের ঝুলিতে কি নেই? সাহিত্য অকাদেমি, রবীন্দ্র পুরস্কার থেকে শুরু করে সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ সবই পেয়েছেন তিনি। আর তার প্রতিভা কিন্তু শুধু কবিতার জগতেই আটকে ছিল না, তিনি ছিলেন একজন অসাধারণ প্রাবন্ধিক এবং শিশু সাহিত্যিকও। একদিকে যেমন লিখেছেন বাবরের প্রার্থনা বা মুখ ঠেকে যায় বিজ্ঞাপনের মতো কাব্যগ্রন্থ, তেমনই আবার ছোটদের জন্য লিখেছেন অল্প বয়স কল্প বয়স বা কালের মাত্রা ও রবীন্দ্র নাটকের মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধের বই। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বছর পরেও এই কবিতাটা কেন আমাদের এত গভীরভাবে নাড়া দেয়? কি এমন আছে এতে যার আবেদন আজও একটুও কমেনি? কারণটা হয়তো খুবই সহজ। আসলে এই কবিতাটা কোনো নির্দিষ্ট সময়ে বা দেশের গণ্ডিতে বাধা নেই। এটা হলো যে কোনো সংকটের সময় মানুষের এক হয়ে থাকার এক চিরন্তন ডাক। যখনই সভ্যতা বিপদের মুখে পড়ে, যখনই মানুষ নিজেদের আশ্রয়হীন মনে করে, তখনই এই কবিতার লাইনগুলো যেন আবার নতুন করে জীবন্ত হয়ে ওঠে। তাহলে আমাদের এই আলোচনার শেষে একটাই প্রশ্ন রেখে যাওয়া যাক। যখন পালানোর সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন আমাদের ইতিহাস মুছে ফেলা হয়, তখন একে অপরকে আঁকড়ে ধরা ছাড়া আর কী বা বাকি থাকে আমাদের কাছে? আর এই প্রশ্নটাই হয়তো এই কবিতার সবচেয়ে বড় শক্তি।